তরুণ মানে অফুরন্ত সম্ভাবনা, অমিত শক্তি, বুক ভরা সাহস। যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে পঙ্কিলতা আর অন্ধকারকে দূরে ঠেলে আলোকিত করা হয় সমাজকে। বন্ধুর পথ পাড়ি দিয়ে হয়ে ওঠেন অনুসরণীয়, অনুকরণীয়। দর্শক, এমন তরুণদের সাথে নিয়ে আমাদের আয়োজন আলোকিত তারুণ্য। আলোকিত তারুণ্য অনুষ্ঠানে আজকের এই পর্বে আমরা সাথে পেয়েছি মুশফিকা জান্নাত নিশাতকে। আপনাকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে আমরা কেন আজকের এই আলোকিত তারুণ্যে মুশফিকা জান্নাত নিশাত এসেছেন এবং তার কর্মপরিধিটাই কি, তাকে নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র নির্মাণ করেছি, যেটা থেকে আপনারা একটা ধারণা পাবেন। মানুষ তার স্বপ্নের সমান বড়, তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন একাগ্রতা, সদিচ্ছা, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। আর এসবকে জীবনের ধ্যান জ্ঞান করে সমাজকে আলোকিত করার প্রচেষ্টায় স্বেচ্ছাসেবী মুশফিকা জান্নাত নিশাত। মুশফিকা জান্নাত নিশাতের স্বেচ্ছাসেবী হিসেবে যাত্রা শুরু 2008 সালে বরিশাল লঞ্চ ঘাটের ছিন্নমূল শিশুদের স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে। পরবর্তীতে ঢাকায় বেশ কিছু সংগঠনের সাথে কাজ করেন। 2010 সালে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা করার লক্ষ্যে অনিন্দিতা নামের একটি ভ্রাম্যমাণ বুটিকের উদ্যোগ হাতে নেন এবং পরবর্তীতে যুক্ত হন স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার সাথে। মুশফিকা জান্নাত নিশাতের ঐকান্তিক প্রচেষ্টায় টিম সম্ভাবনাকে সাথে নিয়ে নারী, শিশু ও যুব উন্নয়নমূলক সফল নানা ধরনের উদ্যোগ হাতে নেন, যে সকল উদ্যোগের মাধ্যমে সারা দেশের মানুষ উপকৃত হচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে একঝাঁক মেধাবী, প্রতিশ্রুতিশীল তরুণ উদ্যোক্তাদের নিয়ে খোলা আকাশের নিচে চলমান একটি স্কুল থেকে সম্ভাবনা এখন যুগোপযোগী বিভিন্ন সফল উদ্যোগে স্থায়ী জীবনমান উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। সম্ভাবনা স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় অনিন্দিতা নারী দক্ষতা উন্নয়ন কেন্দ্র, সম্ভাবনা আইসিটি সেন্টার, অনিন্দিতা নারী হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, অনিন্দিতা নারী ফ্যাশন, স্বনির্ভর, আমার ঘর আমার কারখানা ও সম্ভাবনা ইনোভেশন হাবের মতো প্রকল্পগুলো সেবা দিচ্ছে সহস্রাধিক মানুষকে। তিনি সফলতার সাথে ঢাকাসহ দেশের 10টি জেলায় কার্যক্রম পরিচালনা করছেন সম্ভাবনার মাধ্যমে। নিশাতের স্বপ্ন সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এভাবে আমৃত্যু পাশে থাকা। আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। যে বিষয়টি আমরা বলছিলাম, আসলে তরুণদের নিয়ে আপনি কাজ করছেন, তরুণদের নিয়ে আপনার কর্মবিস্তৃতি। এত কিছু থাকতে কেন বা আপনি এই জায়গায় এলেন, এই জিনিসটা নিয়ে কেন আপনি কাজ করার চিন্তা তৈরি করলেন নিজেকে? তারুণ্যই শক্তি। একটা দেশের অর্থনীতি থেকে শুরু করে আপনি একটা মানুষের জীবনের কথাও যদি চিন্তা করেন, তো তারুণ্যটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়, যে সময় আমরা দেশ গঠন করতে অংশগ্রহণ করতে পারি এবং যে সময়টাকে দিলে একটা দেশ সমৃদ্ধশালী হয়। সো সেক্ষেত্রে কাজ করার সবথেকে ভালো সময়টাই হচ্ছে, দেশের জন্য কাজ করার সবথেকে ভালো সময়টাই হচ্ছে তরুণ। এবং এই তরুণরা যখন একসাথে কোনো কাজ করে, সেই কাজটা খুবই সুন্দর হয় এবং আলোকিত তারুণ্য তৈরি হয়। শুরুটা কবে থেকে করেছেন আপনি? আমাদের অর্গানাইজেশনের নাম সম্ভাবনা। সম্ভাবনা শুরু হয়েছে 2011 সালে। মূলত আমরা শুরু করেছি পথ শিশুদের একটা স্কুল, পুষ্পকুলি স্কুল নামে। এটা মিরপুর স্টেডিয়াম থেকে আমরা শুরু করেছি। সেখানে আমরা সুবিধাবঞ্চিত শিশু এবং পথ শিশু যারা আছে তাদেরকে বিনামূল্যে শিক্ষা দিতাম এবং সব তরুণরা একসাথে মিলে, তখন আমরা নিজেরাও স্টুডেন্ট ছিলাম। আমাদের অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম, তিনি সহ আমরা প্রায় 21 জন তরুণ এখনোই আছে। এর থেকেও বেশি, আমাদের প্রায় ভলান্টিয়ারের সংখ্যা 200-র অধিক অ্যাক্টিভ ভলান্টিয়ার। এবং এত বছরে আমাদের অন্যান্য যারা ইভেন্টে কাজ করেছে সব মিলিয়ে আমাদের প্রায় 1000-এরও অধিক ভলান্টিয়ার আছে। তো তখন আমরা যখন স্কুলটা শুরু করি, তখন 2011 সালে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের স্কুলটা শুরু হয়। উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশু যারা আছে তাদেরকে, প্রথম যেটা ছিল একেবারেই, তখন আমরাও স্টুডেন্ট, আমরা যেটা করতাম যে টিউশনি থেকে আমরা যে অর্থটা পেতাম সেটার একটা অংশ করে আমরা সবাই মিলে জমাতাম। তো সেটা দিয়ে বাচ্চাদের জন্য কিছু করা,
সেখান থেকেই মূলত দারুণ শুরু। চিন্তা, মানে নিজের ছাত্র থাকা অবস্থায় টিউশনি অর্থ থেকে একটু একটু বাঁচিয়ে সেটা শিক্ষার আলো কিভাবে জ্বালাতে হয়, সেটাকে আরো কিভাবে বিস্তৃত করতে হয় সে জায়গায় কাজ করেছেন, নামও দিয়েছেন সম্ভাবনা। সেই সম্ভাবনার জায়গা থেকে এখন পর্যন্ত আপনাদের পথ শিশু, মানে সেই সংখ্যাটা কি আমরা জানতে পারি, বা আপনাদের হিসাব আছে কি কতজনকে আপনারা এভাবে আলোকিত করেছেন? পথ শিশুদের ক্ষেত্রে একটু একেবারে কনক্রিট হিসাব দেওয়াটা টাফ। তাছাড়া আমরা যখন শুরু করেছি তখন আসলে এত সফটওয়্যার এত কিছু ছিল না, কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন তো আমরা নিজেরাও ছোট, আমরাই অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের অন্য যারা আছে সবাই কেবল নতুন এসছে, অনেকে ঢাকার বাইরে থেকে এসছে। সো তখন আসলে দেখা গিয়েছে যে অনেককে আমরা ট্র্যাক করতে পারিনি। আমরা ট্র্যাকিংটা শুরু করেছি 2020 সাল থেকে, আমরা সফটওয়্যার নির্ভর হয়েছি এবং আমরা অন্যান্য সেকশনগুলি খুলেছি, যেমন শুধুমাত্র পথ শিশুদের শিক্ষার জায়গাতেই আমরা আটকে থাকিনি। আমরা ইয়ুথদের জন্য আইসিটি ট্রেনিং ওপেন করেছি, মার্জিনালাইজ কমিউনিটির জন্য কাজ করছি, মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ এটা করেছি, ব্লক বাটিক করেছি। তো সেই ক্ষেত্রে যদি আপনি সংখ্যাটা জানতে চান, পথ শিশু বা সুবিধাবঞ্চিত শিশুদের যে আমরা একাডেমিক শিক্ষা থেকে নন ফর্মাল এডুকেশনে টোটাল 1650 জন শিশুকে আমরা এনরোল করতে পেরেছি। আর প্রশিক্ষণ আমরা দিয়েছি যেমন মার্জিনালাইজ কমিউনিটির যারা আছে বস্তির, বা হচ্ছে কি একেবারে ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলগুলিতে, সেখানে প্রশিক্ষণ দিয়েছি 5000-এর অধিক মানুষকে, যার মাধ্যমে প্রায় 25,000 মানুষ আমাদের সাথে কানেক্টেড আছে। এত কিছু থাকতে কেন বা আপনি এই সম্ভাবনার মতো ক্ষেত্রটাকে বেছে নিলেন, পথ শিশুদেরকে বিয়ে করানো আর যারা তরুণ আছে সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে কাজ করানোর চিন্তাটা কেন আপনার মাথায় এলো শুরু থেকে? শুরু থেকে যদি শুরু করতে চাই তাহলে আমার শুরুটা অনেক আগে। 2008 সালে প্রথম আমি বরিশালের একটা স্কুল আছে, স্কুল ঠিক না, ওটা একটা লোকাল অর্গানাইজেশন, বরিশালের লঞ্চ ঘাটে আমরা অনেক শিশু দেখতে পাই যারা পানি বিক্রি করে। শুধু বরিশালের লঞ্চ ঘাটে না, ঢাকা সদরঘাটে দেখতে পাই। সো ওদের নিয়ে একটা ড্রপিং সেন্টার ছিল, সেখানে আমি ভলান্টিয়ার টিচার হিসাবে যুক্ত হই। তো আমাদের একটা টাস্ক ছিল এরকম যে কেস স্টাডি করতে হবে, প্রতিটা শিশু কেন সে পথে এসেছে এই সম্পর্কে জানতে হবে। তো তখন আমিও খুব ছোট, সো ওদের ঘটনাগুলি আমাকে খুব আবেগতাড়িত করতো। মানে আমার মনে হতো যে এই ঘটনা তো আসলে এমন না যে আমাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে ঘটে না। যেমন বাবা মার মধ্যে ডিভোর্স কিন্তু আপনার মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে ঘটে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু শিশুটা খুব একটা ভার্নারেবল থাকে না, কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা পরিবার থাকে। কিন্তু একই ঘটনা যখন একটা সুবিধাবঞ্চিত মার্জিনালাইজ কমিউনিটির কোনো শিশুর সাথে ঘটছে, তাকে কিন্তু ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে যেতে হচ্ছে, তাকে শিশু শ্রমের সাথে জড়িয়ে যেতে হচ্ছে। সো আমার যেটা হয় যে আমি যদি নিজের জীবনের কথাও চিন্তা করি, তখন আমি দেখলাম যে ওদের ঘটনার সাথে অনেক সময় আমাদের নিজেদের জীবনেও অনেক মিল আছে, আমাদের পরিবারেও তো অনেক সময় অর্থনৈতিক সংকট আছে। তো তখন আমি স্রষ্টার কাছে আসলে কৃতজ্ঞতার ওই জায়গাটা চলে আসে যে স্রষ্টা আমাদেরকে হয়তো একটু প্রিভিলেজ জায়গায় দিয়েছে, কিন্তু ওরা সেই প্রিভিলেজটা পায়নি। সো তখন মনে হয়েছে, ওই সময় আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে যতটা দিন বাঁচি আমি শিশুদের জন্য কাজ করে যাব। আরেকটি বিষয় যেটা আমরা জানতে চাই সেটি হচ্ছে আপনাদের কর্মবিস্তৃতিটা এখন কতটুকু? আমরা শুরু যখন করেছিলাম তখন একেবারে খোলা মাঠে একটা স্কুল, ওটাও ভালো ছিল আমাদের কাছে। আমরা খুব মজা করে বলতাম আমাদের শান্তিনিকেতন, গাছতলায় পড়াচ্ছি, সামনে শিশুরা বসে আছে, ওরা প্রকৃতি থেকে শিখছে, আমাদের কাছ থেকে শিখছে, আমরাও ওদের কাছ থেকে শিখছি। সো সেখানে আমাদের টোটাল স্কুলের শাখা ছিল 4টি। এখন আমরা পথ শিশুদের যে স্কুলগুলি আছে সেগুলিকে আমরা বন্ধ করেছি। আমরা লাস্ট 2018 সাল থেকে আমরা খোলা মাঠের কোনো স্কুল পরিচালনা করি না, আমরা স্লামগুলিতে স্কুল করি। পথ শিশুদের খুব কম পথ শিশু আছে যারা রাস্তাতেই একেবারে থাকে, বেশিরভাগ আসেই বস্তিগুলি থেকে আসে বা একটু আন্ডার প্রিভিলেজ জায়গাগুলি থেকে আসে। তো আমরা সেই হিসাবে যেটা করি, আমাদের একাডেমিক একটা স্কুল আছে যেখানে 350 স্টুডেন্ট পড়াশোনা করছে। পাশাপাশি আমাদের 2টো আইসিটি সেন্টার আছে যেখানে এখন পর্যন্ত 717 জন প্রশিক্ষণ নিয়েছে। আমাদের মহিলাদের যে সেলাই প্রশিক্ষণ এবং ব্লক বাটিক, এখানে আমরা 3000-এর উপরে মানুষকে সেবা দিতে পেরেছি। এছাড়া আমাদের কিছু ছোট ছোট প্রজেক্ট আছে, যেমন ধরেন রিমোট এরিয়াগুলোতে আমাদের এম্পাওয়ারিং উমেন নামে একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা এখন পর্যন্ত 10টা জেলাতে কাজ করতে পেরেছি, সেখানে প্রায় 2500 মানুষকে আমরা কানেক্ট করতে পেরেছি। সো আবার বিস্তৃতর কথা যদি বলি, সেক্ষেত্রে যেটা হয়, মার্জিনালাইজ কমিউনিটিকে নিয়ে যখন আপনি কাজ করবেন, শুধু শিক্ষা এবং প্রশিক্ষণে ইনভলভ থাকলে হয় না। আমরা যেহেতু মেয়ে শিশুদের নিয়ে কাজ করি,
সেক্ষেত্রে ওদের মিনিস্ট্রিয়াল হেলথ নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা যে জায়গাগুলোতে কাজ করি সেখানে ক্লাইমেট চ্যালেঞ্জ থাকে অনেক, সেখানে আমাদের ক্লাইমেট চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আমরা যেখানে কাজ করি সেখানে প্রচুর ভায়োলেন্স হয়, জেন্ডার ভায়োলেন্স হয়, আমাদেরকে জেন্ডার ভায়োলেন্স নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ এই মার্জিনালাইজ কমিউনিটিকে নিয়ে যে স্কুল কেন্দ্রিক বা শিক্ষা প্রশিক্ষণ কর্মসংস্থান কেন্দ্রিক যদি কোনো ওভারঅল কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আসলে এমন কোনো সেক্টর নাই যেটা আসলে বাদ যায় না। ওরা কতজন নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পেরেছে? আমরা যখন শুরু করেছিলাম তখন থেকেই আমাদের একটা গোল খুব ক্লিয়ার। সে গোলটা হচ্ছে গিয়ে আমরা আসলে শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর বা একটা শিক্ষা আমি দিয়ে দিব, দিন শেষে গিয়ে সেই শিক্ষার কোনো মূল্য থাকবে না, মানে শিক্ষিত মানে পুঁথিগত না, কারিগরিভাবে যেন নিজেকে স্বাবলম্বী করতে পারে। তো সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, আমাদের শিশুরা যেমন ক্লাস 5 থেকে ওদের আইসিটি শিক্ষাটা এবং ইংলিশটা ম্যান্ডেটরি, ওদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, যেহেতু এখন বর্ডারলেস মার্কেট, আমরা সার্টিফিকেট নির্ভর তো না, আমার একটা দক্ষতা লাগবে। সো সেই জায়গা থেকে প্রথম থেকে আমরা জোর দিয়েছি শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের এই জায়গা থেকে। সো আমাদের স্কুলের বাচ্চারা যারা ক্লাস 5-এ পড়ে তারা আইসিটি নিয়ে প্রশিক্ষণ নেয় এবং তাদের প্রজেক্টগুলি যেটা থাকে সেটা আমরা চেষ্টা করছি একটু একটু করে ডিজিটালাইজ করে তারা যেন অ্যাটলিস্ট এসএসসির পরেই যেন তারা একটা হলেও স্কিল তাদের থাকে, ঝরে না পড়ে। আইসিটি সেক্টরে আমরা যে ট্রেনিং দিচ্ছি পুরোটাই তো স্কিল নির্ভর, এবং স্কিল গ্যাদার করা শুধু না, এরপরে কিন্তু এমপ্লয়মেন্টের একটা জায়গা আছে, মানে ওদেরকে আমাদের কর্মসংস্থান দিতে হবে। মানে আমি অস্ত্র দিলাম কিন্তু সেটা শ্যুট করার কোনো জায়গা থাকলো না, বিষয়টা তো এরকম না। প্রশিক্ষণ যেহেতু ওরা পেয়েছে ওদেরকে সেটা কাজে লাগাতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম করেছি যেটার নাম হচ্ছে সম্ভাবনা ইনোভেশন হাব। এই সম্ভাবনা ইনোভেশন হাবের মাধ্যমে আমরা দেশে এবং দেশের বাইরে আমাদের যে মেধাবী প্রশিক্ষণার্থীরা আছে তাদের মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং এখানে আমাদের কর্মসংস্থানের মাধ্যমেও তারা কাজ করতে পারে। সো আমাদের এই নেটওয়ার্কের মধ্যে কাজ করছে 129 জন, আর বাকি যারা আছে তারা তাদের এডুকেশনের ক্ষেত্রে ব্যবহার করছে, কেউ আছে নিজেরাই ফ্রিল্যান্সিং করছে। সো এই জায়গাতে আছে, তবে আমরা এনশিওর করি অ্যাটলিস্ট 50% যেন কর্মসংস্থান মূল স্রোতে আসতে পারে। যদি মহিলাদের কথা বলি, যেমন আমাদের কালশিতেই শুধু মানে মহিলাদের ট্রেনিং দিয়েছি আমরা, কালশি ইসলামে প্রায় 1047 জন মহিলাকে আমরা ট্রেনিং দিয়েছি। তো সেখানের মধ্যে প্রায় 350 মহিলা আছে যারা কোনো না কোনোভাবে কাজে জড়িত। পুরো ক্রেডিটটা সেখানে আসলে সম্ভাবনার দেয়া যাবে না, কারণ কালশি জায়গাটাই হচ্ছে আমরা যেখানে কাজ করি সেখানে হ্যান্ডিক্রাফটের একটা সুযোগ আছে। আমরা যেটা করেছি ওদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছি যাতে করে ওই হ্যান্ডিক্রাফটের কাজটাকে আরো একটু ইনহ্যান্স করতে পারে, নিজে যেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমাদের ওভারঅল আমরা যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি 50%-এর মতো তারা কর্মসংস্থানে যেতে পেরেছে। তবে সেক্ষেত্রে আমি বলবো না যে পুরোপুরি কর্মসংস্থানে যেতে পেরেছে, আমরা হয়তো বা আরও একটু যদি ফলো আপ করি, ইভ্যালুয়েশন মনিটরিংয়ের মাধ্যমে যাই, তাহলে একটা ফলাফল এদের আসবে। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে এত কিছু করার মধ্যে একটা শব্দ আমি নিতে চাই, সেটা হচ্ছে জেন্ডার ভায়োলেন্সের কথা আপনি বলেছেন। তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে, যেহেতু আপনারা রুরাল এরিয়াতে যাচ্ছেন, দুর্গম এলাকাতে যাচ্ছেন, নারীদের নিয়ে কাজ করছেন, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। আমরা জানি, বিভিন্ন গণমাধ্যমে সবসময় দেখি। আপনার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনি কোনো চ্যালেঞ্জ পেয়েছেন কিনা, সেই চ্যালেঞ্জগুলো থাকলে কিভাবে সেগুলোকে সামলাচ্ছেন? ব্যক্তিগতভাবে যদি আমি বলি, পারিবারিকভাবে আসলে আমি কখনো কোনো চ্যালেঞ্জ পাইনি। আমি যে পরিবার আপনাকে বুঝতে পেরেছে, কিন্তু সামাজিকভাবে আসলে একটা মেয়ের চ্যালেঞ্জ 8-10টা মেয়ের মতোই হয়। মানে আমি যখন রাস্তাতে বের হব, আমার চ্যালেঞ্জ এবং বাইরের আরেকজনের চ্যালেঞ্জ কিন্তু ভিন্ন থাকে না। কিন্তু আপনি উদ্যোক্তা হিসেবে যদি চ্যালেঞ্জ বলেন, তো সেক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আমরা মেয়েদের ক্যাপাসিটিকে অনেক ছোট করে দেখি, অনেক সময় দক্ষতাকে, তার মেধাকে আমরা অনেক সময় ছোট করে দেখি, তার কর্মদক্ষতার জায়গাতে প্রশ্ন তুলি। সব থেকে বড় প্রশ্ন থাকে যে এই যে মেয়েটা এত কিছু কাজ করছে, নিশ্চয়ই পিছনে কোনো ব্যাকআপ আছে। এই মেয়েটা এত কোনো কাজ করছে, তার পিছনে ডেফিনেটলি ব্যাকআপ আছে, আমার টিম আমার ব্যাকআপ। কিন্তু সেখানে আমি আমার সক্ষমতার সাথে কোনো আপোষ করিনি, আমরা সবাই মিলে সমান এফোর্ট দিয়ে এই অর্গানাইজেশনটাকে করে তুলেছি। এই জায়গাটা তো অনেকে মানতে চায় না। তবে এই মানা না মানা নিয়ে আমি আসলে কখনোই ভাবিনি। আমার কাছে মনে হয়েছে যেহেতু কমিটমেন্টটা আমি আমার সাথে করেছি, যে আমি আসলে মানুষের জন্য কাজ করব বা শিশুদের জন্য কাজ করব, সেখানে আসলে জাগতিক মানুষ কি ভাবছে সেটি নিয়ে আসলে আমি খুব একটাই করিনি। তবে রিমোট এরিয়াতে আমরা যখন কাজ করেছি তখন মেয়েদের নিয়ে কাজ করতে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছি। সেই চ্যালেঞ্জগুলো আসলে ওদের জন্য মোকাবেলা করাটা টাফ, কারণ ওরা তো পরিবার থেকে সাপোর্ট পায় না। আমরা হয়তো বা একটু প্রিভিলেজ, পরিবার থেকে সাপোর্ট পেয়েছি। অনেকের দেখা গেছে যে
একদিন 2 দিন ক্লাস করে আসতে দেয় না বাবা মা, যে শিখে কি হবে। দেখা গেছে যে বিয়ের পরে হয়তো বা হাজবেন্ড আর কন্টিনিউ করতে দিচ্ছে না, কারণ প্রশিক্ষণ তো নিলেই হবে না, সেটা একটু চর্চার মধ্যে রাখতে হবে। এইটাতে অনেকে মানুষ ট্যাবু মনে করে। ট্যাবুটা কি দেয়, যেমন আইসিটি সেকশনে যদি ট্রেনিং মেয়েরা নিতে চায়, সেক্ষেত্রে অনেকে, আমরা যেমন উদ্যোক্তা ট্রেনিং দিয়েছি প্রত্যন্ত রিমোট এরিয়াগুলোতে, যেখানে ওরা কমার্স ওপেন করতে পারে। তো সেখানে মেয়েদের বলা হয়েছে যে ফেসবুক পেজ ওপেন করতে পারবে না, ফেসবুকে সে থাকতে পারবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখন তো সব আইসিটি নির্ভর। কমার্সের এই জায়গাটা আমি একটা কাজ শিখলাম, আমার যদি একটা পেজ না থাকে, একটা প্ল্যাটফর্ম না থাকে, তো সেই প্রথম সুযোগের ওই জায়গাটাতে ওরা বাধাপ্রাপ্ত হচ্ছে। সো এই জায়গাটাতে সবার আমার মনে হয় ওভারঅল একটা চ্যালেঞ্জ আছে। কোথাও কোনো কিছু অ্যাভেল করা, শিক্ষা বলি, প্রশিক্ষণ বলি, এই জায়গাটাতে অ্যাভেল করা। এবং প্রত্যন্ত অঞ্চলে কাজ করলে আরও একটা বেশি ব্যারিয়ার হয়, সেটা হচ্ছে বাল্যবিবাহ। 15-16 বছরের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। সো ও তো আসলে ওই মানসিকতা নিতেই পারছে না, এবং যখন একটা মেয়ের একটা জায়গা থেকে এই ধরনের হয়, তখন তো ও ক্যাপাবলও না। সো আমাদের আসলে সেকশন এটা না, কিন্তু আমাদেরকে তো ওভারঅল যখন চিন্তা করতে হয়, সবগুলি নিয়েই ভাবতে হয়। অর্থাৎ টোটাল হেলথটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হচ্ছে। কিন্তু সেই জায়গায় আরেকটি বেশি এমন কোনো চ্যালেঞ্জ এসেছে কিনা, এমন কোনো সময় এসেছে কি, যেমন হচ্ছে ওই যে হয় না, মানে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাওয়া, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো, এমন কোনো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি শুধু দেশের প্রেক্ষাপট বলবো না, উদ্যোক্তাদের যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো, আমরা অনেক সময় দেশকে দোষ দিই। আসলে উদ্যোক্তা বা আপনি কোনো কাজ করতে গেলে, যে কোনো বিশ্বের যে কোনো কর্নারে কাজ করতে গেলে চ্যালেঞ্জ ফেস করতে হবে। সো উত্থান পতনটা খুব, এবং ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ থাকে, মানুষের কথার যে চ্যালেঞ্জটা থাকে এটা থাকে, এবং সবথেকে বড় কথা হচ্ছে মানুষকে ম্যানেজ করা, মানুষকে বোঝানো যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, যে আমরা যে কাজটা করছি আসলে তোমার ভালোর জন্য করছি, এই বোঝানোর কাজটা অনেক সময় চ্যালেঞ্জিং থাকে। কিন্তু সব থেকে বড় ফুয়েল যেটা, এই চ্যালেঞ্জগুলোকে কোনো কিছুই চ্যালেঞ্জ মনে হয় না। আমরা তো এই প্রায় 14 বছর কাজ করলাম, 15 বছরে করছি। এই 15 বছরে যেটা হয়ে গেছে, আমরা আসলে শুনে শুনে এত অভ্যস্ত, আমাদের বাজে কথা কানে যায় না, বরং যে পজিটিভ কথা কানে বেশি আসে। এবং সব থেকে বড় কথা, আমার কাছে মনে হয়, আমার ইন্টায়ার টিম এই জায়গায় একমত হবে, আমরা যে পরিমাণ ভালোবাসা পাই, সেক্ষেত্রে 1-2 মানুষ যদি কটাক্ষও করে, সেটা আসলে মিলিয়ে যায়। ভালো কাজের জন্য যে মানে আপনারা সম্ভাষণটা পান, যে অনুপ্রেরণাটা পান, সেটার জন্য এই চ্যালেঞ্জগুলো আসলে খুব একটা চ্যালেঞ্জ মনে হয় না। নিঃসন্দেহে সেটা আপনাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সবকিছু মিলিয়ে এখন নিজের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানটা কোন জায়গায় আছে, নিজে কতটা সন্তুষ্ট? পারফেকশন মানুষকে আসলে অহংকারী করে তোলে। সো এই জায়গা থেকে হয়তোবা চেষ্টা থাকে সবসময় একটু উন্নত কিছু করার। সো আমাদের জায়গা থেকে আমাদের স্বপ্নটা অনেক বড়। আমরা হয়তোবা ক্ষুদ্র জায়গাতে কাজ করি বা চেষ্টা করে যাচ্ছি, স্ট্রাগলের জায়গাতে কাজ করি প্রচুর, কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে একটা স্বাবলম্বী দেশ গঠন করা, এবং আমাদের যারা বেনিফিশিয়ারি থাকবে, এরা যেন সবাই একটা শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, যেন দিন শেষে গিয়ে সম্ভাবনাকে আর এই মানুষের পাশে দাঁড়াতে না হয়, এই মানুষটাই একজন আর একজনের পাশে দাঁড়িয়ে যায়। এই জায়গাটা খুব কঠিন, কিন্তু যদি সামগ্রিকভাবে সব মানুষ একত্রিত আসে এই জায়গাটাতে, আমরা যখন একেবারে স্টুডেন্ট লাইফে কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের দেখা যায় যে এই টিউশনির ফাইন্যান্স বা এটা দিয়ে তো একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যায় না, আমাদের বুদ্ধিরও প্রয়োজন হয়। সো এইখানে কিন্তু আমাদের যারা অনেকে পৃষ্ঠপোষক, সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলি আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে দাঁড়ানোর একটা জায়গা করে দিয়েছে, আমাদের বেনিফিশিয়ারিদেরকে আরও বেশি করে সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সো এখন যেটা চ্যালেঞ্জের থেকে বড় কথা হচ্ছে, যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে মানুষের আরও ইনভলভমেন্ট, এই শিশুদের পাশে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে। কারণ সম্ভাবনাময় একটা দেশ গঠন করতে হলে আমি বঞ্চিত মানুষদেরকে বাদ দিয়ে, কারণ বাংলাদেশের প্রভার্টির সংখ্যা কিন্তু কমেনি, আমরা হয়তো বা জানি যে আমরা জিডিপি গ্রোথ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু কমেনি, দরিদ্র ওখানটাই আছে। সো আমি যদি দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী না করতে পারি, আলটিমেটলি সম্ভাবনার বাংলাদেশ একটা অলীক কল্পনায় হয়ে থাকবে। সো আমার যেটা মনে হয় যে এই সেক্টরে মানুষের আরও বেশি, এখন তরুণরা অনেক বেশি আগ্রহী এই জায়গাটাতে কাজ করছে, নিজেদের অনেকে দেখা যায় যে ছোট প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে, সেখান থেকে সে একটা সিএসআর পার্ট নিয়ে কাজ করছে, আমাদের সাথেও অনেক তরুণরা কাজ করছে। সো এই জায়গাটা এখন বৃদ্ধি পেয়েছে, তো এই জায়গাটাকে আরও উত্তর বৃদ্ধি করতে হবে। এবং আরও একটা জিনিস আমার খুব মনে হয়, যেমন আমাদের কাছে অনেকে আসে ভলান্টিয়াররা, বা অনেকে বাহির থেকেও আসে, নক করে
যে আপু আমাকে একটা ভলান্টিয়ার সার্টিফিকেট দাও, আমি বিদেশের এডুকেশনের জন্য যাব। তো আমার খুব ক্ষোভ লাগে বা আক্ষেপ লাগে যে বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আমি যাব, তার মানে বিদেশে হচ্ছে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে তোমাকে সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা কাজের সাথে থাকতে হবে, বাট আমাদের দেশে এটা ম্যান্ডেটরি নাই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যদি এটা ম্যান্ডেটরি করা হতো যে ভলান্টিয়ারি ওয়ার্কটা ম্যান্ডেটরি থাকবে, যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তাকে কিছুদিন ভলান্টিয়ারি ওয়ার্ক করতে হবে, তাহলে কিন্তু ওর এই মানুষের সাথে কানেক্টিভিটিটা বাড়তো। সে কিন্তু তখন দেশের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ হতো। আমি যেভাবে উদ্বুদ্ধ হয়েছি যে ছোট একটা বাচ্চার ঘটনা শুনে আমাকে আলোড়িত করছে, কারণ এই সময়টাই তো আসলে আলোড়িত হওয়ার সময়। নিশ্চয়ই। সো এই জায়গাটাতে আমার মনে হয় কাজ করা উচিত। আরেকটি বিষয় সেটা হচ্ছে নিজেকে কোন জায়গায় দেখতে চান? মানুষ তো স্বপ্নের সমান বড়, সেই স্বপ্নটা কতটুকু বড়? নিজেকে যে জায়গায় দেখতে চাই, চাই যেন মানুষের ভালোবাসার জায়গায় সবসময় থাকতে পারি। স্রষ্টা যেন এই তৌফিক দেয় যে সবসময় মানুষের পাশে থাকার এই জায়গাটাতে। আর একটা জিনিস খুব স্বপ্ন দেখি যে একটা সময় আমার দেশের দিকে মানুষ তাকিয়ে থাকবে যে এই দেশটি যদি আমাকে মানে হেল্প করে তাহলে আমি উন্নত হব, বা বাংলাদেশ পৃথিবীর বুকে একটা রোল মডেল হিসাবে দাঁড়াবে। সো আমার আসলে নিজের পার্সোনাল কোনো গোল নেই, নিশ্চয়ই স্রষ্টা আমার জন্য কোনো পথ রেখে গিয়েছে, কিন্তু আমার নিজের প্রতিষ্ঠান এবং দেশ নিয়ে স্বপ্ন এটাই যে আমার প্রতিষ্ঠান এবং বাংলাদেশ, তথা সবথেকে বড় কথা বাংলাদেশ যেন বিশ্বের বুকে একটা রোল মডেল হিসাব থাকতে পারে, স্বাবলম্বী দেশ হিসাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোকিত তরুণ অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। সেই সাথে আপনার উঠে আসে এবং তরুণদের নিয়ে যে আপনাদের চিন্তা, যে সম্ভাবনার জায়গা থেকে সবাইকে ছড়িয়ে দিচ্ছেন, আপনার যে কর্মবিস্তৃতি, নিশ্চয়ই সেটা আমাদের দর্শক যারা আছেন দেখেছেন, অনুপ্রাণিত হবেন নিজেদেরকে আলোকিত তরুণের জায়গায় তৈরি করার জন্য। যারা হতাশে আছেন, যারা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাতে ব্যস্ত, তারা নিশ্চয়ই আজকে অনুষ্ঠান থেকে কিছুটা হলেও অনুপ্রেরণা খুঁজে পাবে। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। দর্শক, এমন মাথা না নোয়ানো তরুণদের সফলতার মাধ্যমেই, তাদের দেখানো পথেই, তাদের অদম্য সাহস আর দুর্ভেদ্য মনোবল দিয়েই এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে দেশ। এ প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। শুভেচ্ছা সবাইকে।